হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট লেকচার। আচ্ছা, আমরা আগের টপিকে শিখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? তো কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি ছিল, যে একটা ইভেন্ট গিভেন ছিল বা অলরেডি একটা ইভেন্ট হয়ে গেছিল, তখন সেকেন্ড ইভেন্টটার প্রবাবিলিটি ফাইন্ড আউট করছি আন্ডার দ্য ইভেন্ট ফার্স্ট ইভেন্ট, ঠিক আছে? আমি যদি মেনশন করি যে ফার্স্ট ইভেন্ট ইজ এ অ্যান্ড সেকেন্ড ইভেন্ট ইজ বি, তাহলে আমরা এখানে যে শিখেছিলাম প্রবাবিলিটি অফ বি বাই এ ইজ ইকুয়াল টু probability of A intersection B divided by probability of A, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে যে রুলটা পাচ্ছিল সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে, আর ঠিক অর এখানে যদি লিখতে পারি P of A intersection B equal to P of A into P of B by A. This is called multiplication rule, ঠিক আছে? মাল্টিপ্লাই ফর্মে। বাট এখানে মাল্টিপ্লিকেশন রুলটা আমরা কখন অ্যাপ্লাই করব না, আমাকে যখন দুটো মেনশন করে দেবে ফার্স্ট ইভেন্ট এন্ড সেকেন্ড ইভেন্ট, এখানে কি চাই P of A intersection B মানে both A and B। কিরকম একটা লজিক বোঝায় ওকে, মনে কর 52 কার্ডস আছে, from a pack of 52 cards 2 cards are drawn at random, 2 cards are drawn at random. What is the probability, so what is the probability of getting, what is the probability of getting number 1 কেসে যদি দিই কি না 1 কিং and 1 কুইন, 1 কিং and 1 কুইন, এটার প্রবাবিলিটি কত হবে? আর কেস নাম্বার 2 তে দিচ্ছি ফার্স্ট কার্ড as a king and second card as a queen, এটা কি হবে? দুটো জিনিসকে বোঝার চেষ্টা করো। তো এখানে খেয়াল দেখ, যখন দুটো কার্ড উঠাচ্ছি, কার্ড উঠানোর সময় কিছু বলিনি, মানে এটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, ঠিক আছে? যদি লিখতে আসতো লিখে নে 2 cards are drawn without replacement at random without replacement। তাহলে রিপ্লেসমেন্ট মানে যদি আমি একটা কার্ড উঠিয়ে ওটাকে না রেখে সেকেন্ড কার্ড উঠাচ্ছি, তার মানেই কিন্তু একসাথে দুটো কার্ড উঠানো। তুই খেয়াল করে দেখ, একটা কার্ড উঠালাম ফির আরেকটা উঠালাম, আমি একসাথে তো দুটো কার্ড উঠাতে পারি, একই ব্যাপার। তাহলে একসাথে যখন দুটো কার্ডকে সিলেক্ট করা হয় তখন কম্বিনেশন ইউজ করি। যে কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু বেসিক কনসেপ্টের, যে একটা কিং একটা কুইন, তাহলে কিং থাকে 4টা 4c1, কুইন থাকে 4টা 4c1, এন্ড কেস এন্ড হলো প্রোডাক্ট ডিভাইডেড বাই 52c2। তো এইটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট। বাট এখানে দেখ পড়ে যে ফার্স্ট কার্ড এজ এ কিং, সেকেন্ড কার্ড এজ এ কুইন, তার মানে এই যে কেসটা দিয়েছে দিস ইজ কল্ড ফার্স্ট ইভেন্ট, এই ইভেন্টটা ফার্স্ট দেওয়া আছে, এন্ড সেকেন্ড ইভেন্ট এটা যে সেকেন্ড ইভেন্ট। তার মানে এখানে দেখতে পাচ্ছিস তুই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখানে কোনো অর্ডার মেনশন করা নেই, একটা কিং একটা কুইনের মধ্যে একবার বলেছে কি ফার্স্ট কার্ড কিং সেকেন্ড কুইন। তাহলে এখানে দুখানা কেস আছে, ফার্স্ট কিং সেকেন্ড কুইন হতে পারে, বা সেকেন্ড ফার্স্ট একটা কুইন সেকেন্ড একটা কিং হতে পারে। আর এখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে। এই থিওরিটা কি আছে আমার না, আমাকে এখানে এ আর বি দুটো ইভেন্টই চাই, এটা দুটোই চাই কিন্তু, ঠিক আছে? ফার্স্ট কার্ড এজ এ কিং এটাও চাই, এন্ড সেকেন্ড কার্ড এজ এ কুইন এটাও চাই। তার মানে P of A intersection B means কি probability of getting A and B both, A intersection মানে কি A and B both। তাহলে আমরা এখানে এইটা ফার্স্ট ইভেন্ট ধরি, এটাকে সেকেন্ড ইভেন্ট ধরি, এন্ড দেওয়া আছে, মানে দুটোই আমার চাই, ঠিক? কিন্তু এখানে কি হচ্ছে না মেনশন করে দিচ্ছে ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা। অর্ডার যখন মেনশন করে তখন আমরা কি কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে যেটা শিখেছিলাম, ঠিক আছে, এটা থেকে এই কেসটা হবে। তো বলবি স্যার এটা কেন নয়, কারণ এইটার থিওরিটা আলাদা ছিল, এখানে একটা ইভেন্ট গিভেন ছিল আর একটা ইভেন্ট বের করতে বলছিল। এখানে কিন্তু তা নয়, এখানে দুটোই কিন্তু বের করতে বলছে, এটাও চাই এটাও চাই, শুধু ডিফারেন্সটা কি এখানে আমার ফার্স্ট ইভেন্ট কোনটা আর সেকেন্ড ইভেন্ট কোনটা সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বোঝা গেল? তখন কি করব না, ফার্স্টে এই ইভেন্টের প্রবাবিলিটি বের করব। তাহলে এ মানে সিঙ্গেল এ, এটা ভাব, তো এ হচ্ছে ফার্স্ট কার্ড কিং, তাহলে কিং মনে কর একটাই কার্ড উঠাচ্ছিস আর সেটা কিং হতে হবে, তাহলে একটা কার্ড উঠালে কত হয় 52c1 হয় টোটাল কেস, তাহলে এর জন্য হলো 52c1, ক্লিয়ার? আর সেখানে কিং হওয়ার চান্স কত 4 থেকে একটা 4c1, তাহলে এর প্রবাবিলিটি হবে 4c1 বাই 52c1, এটা ফার্স্ট ইভেন্টের প্রবাবিলিটি হয়ে গেল। এটা হচ্ছে P of A ইনটু সেকেন্ড ইভেন্টে দেখ P of B কিন্তু নয়। কেন বলবো P of B নয়? কারণ P of B কি হতো, P of B যদি আমি বলতাম যে সেকেন্ড কার্ডটা শুধু বলতাম যে গেটিং আচ্ছা কিং না, সরি তখন দিবালি কিং লিখে গেলাম এতক্ষণ ধরে, এটা কুইন, ঠিক আছে? মানে ভাবছি কুইন লিখে ফেলেছি কিং। তো সেকেন্ড কার্ড যদি কুইন হয়, নরমালি কুইন পাওয়ার চান্স কিন্তু 4c1 বাই 52c1, ঠিক কি না? 4c1 বাই 52c1, কিন্তু এখানে কি হবে
কারণ আমি ফার্স্ট এটা বলে দিয়েছি, সেকেন্ড এটা আছে, ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড, তার মানে এটা আমার হয়ে গেছে। তারপরে বি ইভেন্টটা যায় যখন এ ইভেন্টটা হয়ে গেছে, মানে বি বাই এ, সেটা কত হয়ে যাবে না 4c1 বাই 51c1। কেন? কেননা সে কার্ড তো কুইন চারটাই আছে, কেন কোনো কার্ড উঠাইনি আমি, কিন্তু কিং একটা উঠিয়ে নিয়েছি বলে টোটাল নাম্বার অফ কার্ড আমার হয়ে গেছে 52 থেকে 51। এটা হচ্ছে চেঞ্জ। ওকে, তাহলে আমাকে যখন আমার কোশ্চেনের মধ্যে অর্ডারটা মেনশন করে দেবে, আমরা জাস্ট এটাকে কেটে কেটে লিখবো, পার্ট পার্ট করে লিখবো। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরেমের রুল। মাল্টিপ্লিকেশন থিওরেমে কি হয়, দুটো ইভেন্ট দেখ বা তিনটে ইভেন্ট দেখ বা চারটা যত খুশি দেখ, যদি অর্ডার মেনশন করে যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, জাস্ট কেটে কেটে লিখ। হ্যাঁ, পার্ট পার্ট প্রয়োরিটি, ফার্স্ট পার্টের প্রয়োরিটি ইনটু সেকেন্ড পার্ট। এবার এইগুলোর মধ্যে আবার অনেক সময় ডিপেন্ডেন্ট হয়, অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট হয়। আমি যদি ওটা লিখেছিলাম মাল্টিপ্লিকেশন রুমে দুখানা কেস, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে চেঞ্জটা কোথায় কি হবে না, এটা বুঝে গেছি, পুরো ক্লিয়ার, ঠিক তো? এটা ডিপেন্ডেন্ট কেন হলো না, ফার্স্ট কার্ডের পর সেকেন্ড কার্ড যখন উঠে যাচ্ছি তখন একটা কার্ড কমে যাচ্ছে, তো এটা কোথায় গেল 4/52 ইনটু 4/51, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দুটো কার্ডের জায়গায় যদি তিনটে কার্ড উঠাতো তাহলে কি হতো, তিনটে কার্ড, ঠিক আছে, মনে করো তিনটে কার্ড তুলেছি, তিনটে কার্ড ওয়ান আফটার ওয়ান বললো, ফার্স্ট কার্ড হচ্ছে কিং, সেকেন্ড কার্ড হচ্ছে কুইন, থার্ড কার্ড হচ্ছে জ্যাক। তাহলে এটা কি হতো, ফার্স্ট হতো 4c1/52c1 মানে 4/52, সেকেন্ড হতো 4/51 আর থার্ড হতো 3/50, সরি 4/50। এই হচ্ছে কেস। যদি বলতো ফার্স্ট দুটো কিং, সেকেন্ড একটা কুইন, তখন কিং কিং কুইন বা দুটো কিং একসাথেও নিতে পারিস। আবার দেখ টু কিং যদি বলে, দুটো কার্ড উঠালাম, এই যে এই কেসটা বলছি, দুটো কার্ড উঠালাম, এখানে যদি দুটোই কিং, তাহলে তুই কেটে কেটে করতে পারিস, মানে পার্ট পার্ট করে বা উপর থেকে করতে পারিস, অ্যান্সার কিন্তু সেম থাকবে। বোঝা গেছে কথাটা? যখন দুটো কার্ড একসাথে উঠাবি 4c2/52c2, যা অ্যান্সার দেবে 4/52 ইন্টু 3/51 একই দেবে অ্যান্সার। বোঝা গেছে তো? ওকে, তাহলে আমরা এখানে মাল্টিপ্লিকেশন রুলটা কি দেখলাম, যে আমাকে যদি অর্ডার মেনশন করে দেয়, আমি জাস্ট পর পর দিয়ে পার্ট পার্ট করে প্রয়োরিটি লিখবো। এই পার্ট পার্ট লেখার সময় আমার দুটো কেস আসবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এগুলো যেটা দেখালাম সব হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, সে দুটো কার্ড উঠাক বা তিনটে কার্ড উঠাক বা চারটা কার্ড উঠাক, যদি বলে দেয় ফার্স্ট কার্ড এটা, সেকেন্ড কার্ড ওটা, থার্ড কার্ড ওটা, বাস জাস্ট বাই বাই করে আলাদা আলাদা করে দেবো। এটা হচ্ছে লজিকটা ইন সিঙ্গেল ওয়ার্ডে, ঠিক আছে, সেন্টেন্সে। আচ্ছা, এবার আমি কি করলাম, এই কাজটা পুরো সেম করলাম, শুধু একটু চেঞ্জ করলাম। কিরকম, যে দুটো কার্ড উঠালাম এট র্যান্ডম, এখানে করে দিলাম উইথ রিপ্লেসমেন্ট, একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করলাম, দ্যাট ইজ উইথ রিপ্লেসমেন্ট। তো উইথ রিপ্লেসমেন্ট হলে কি হয়ে যাবে, তখন কিন্তু হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, যদি লিখে দিই যে ফার্স্ট কার্ড as a king and second card as a queen, তখন কি অ্যান্সার হবে, তখন খেয়াল করে দেখ যে এইটার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে না, কারণ উইদাউট রিপ্লেসমেন্ট মানে কি, একটা কার্ড উঠালি, তুই চেক করলি, আবার রেখে দিলি, সেকেন্ড কার্ড যখন উঠা যাবে তখন কার্ড কত আছে, 52টা কার্ড আছে, মানে আবার উঠানোর সময় কিন্তু নর্মাল মানে ফ্রেশ উঠাচ্ছিস বলতে পারিস। ঠিক, তখন কি হবে না 4c1 মানে 4/52, এটা হলো কিং এর জন্য, আর কুইন এর জন্য কিন্তু 4/52, তখন এইটা চেঞ্জ হলো না, তখন ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে। কি ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি হবে, p of a by b এর ভ্যালুটা p of a ইনটু p of b হয়ে যাবে। এটা হচ্ছে ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর দিস ইজ ফর ডিপেন্ডেন্ট ইভেন্ট। দুটোই মাল্টিপ্লিকেশন রুল। ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে নোটেশনের চেঞ্জ কেন হলো খুব ভালোভাবে বুঝতে পারছিস, কারণ এটা তো নরমাল বি এরই প্রয়োরিটি না। যদি বলতো কার্ড সেকেন্ড কার্ডটা যদি সেকেন্ড কার্ড না বলে গেটিং আ কার্ড হুইচ ইজ কুইন, কত অ্যান্সার হতো 4/52, তার মানে এইটা যদি নরমাল একটা ইভেন্ট হতো তার প্রবাবিলিটি কিন্তু 4/52ই হতো। তাহলে এখানে p of b by a আর ম্যাটার করছে না, যেহেতু বিটা এর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে b এর প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু p of b হবে, p of b by a হবে না। বোঝা গেছে? তাহলে মাল্টিপ্লিকেশন রুলটা কি হলো, যে ইন্টারসেকশন যদি থাকে মানে বোথ দুটো যদি থাকে a ইন্টারসেকশন b, সেটা p of a ইনটু p of b by a when a and b are independent event, and if a and b are independent event then p of a intersection b equal to p of a into p of b। বোঝা গেছে? আচ্ছা, এবারে যে সামগুলো আসবে আমাদের, সেই সামগুলো কিছু নোটেশন বেসড আসবে, মানে কিছু নোটেশন বেসড প্রুফ আছে, ওগুলো কয়েকটা করছি, আর তারপরে কিছু ওয়ার্ড প্রবলেম করাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দিয়ে।
ডিপেন্ডেন্টের আর নতুন কিছু করানোর দরকার নেই। ঠিক আছে, ডিপেন্ডেন্ট একবার বুঝে গেছিস। ঠিক আছে, এখানে ডিপেন্ডেন্টের একটা প্রপার্টি হয় যদি দুটো ইভেন্ট আছে, যদি তিনটে ইভেন্ট হয় নোটেশন গুলো কেমন হয় দেখেন। নোটেশন হবে ডিপেন্ডেন্টের জন্য পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। লজিক তো বুঝে গেছিস যে আমি যদি তিনটে কার্ড উঠাই উইদাউট রিপ্লেসমেন্ট তাহলে ওয়ান আফটার ওয়ান ফার্স্ট কিং কুইন এর উপরটা করলাম। এটা তো লজিক বুঝে গেছিস, লজিকটা ঠিক আছে। নোটেশন কেমন লিখে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলে প্রথমে এ হবে পি অফ এ, বিটা হবে এ এর আন্ডারে ওই জন্য বি বাই এ, আর সিটা হবে এ আর বি এর আন্ডারে সি বাই এ ইন্টারসেকশন বি। এভাবে লিখতে হবে। এটা হচ্ছে ফর ডিপেন্ডেন্ট ইভেন্ট। বোঝা গেছে? মানে তাহলে প্রোডাক্ট রুল বা মাল্টিপ্লিকেশন হলো ফর ডিপেন্ডেন্ট ইভেন্ট, এভাবে হলো। এবার লিখবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ওটাই মেইনলি আমি বলবো। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কি শিখলাম, যে বি বাই এর ভ্যালুটা পি অফ বি এর সাথে ইকুয়াল হয়ে যায়। ওকে, তাহলে হেডিং দেন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এখানে দেখ দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। প্রথমে ডেফিনেশন বলে কি হবে না, ইফ রেজাল্ট অফ এ রেজাল্ট অফ বি, এটা কি বলবো এটাকে, তোর এই যে ইভেন্ট আছে সেই ইভেন্টের রেজাল্টের উপর ইভেন্ট বি এর রেজাল্টটা ডিপেন্ড করছে না। ঠিক আছে, তখন এটা হচ্ছে এ আর বি কে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? বি ইভেন্ট আছে সেকেন্ড ইভেন্ট, এ ইভেন্টটা ফার্স্ট ইভেন্ট। তাহলে ফার্স্ট ইভেন্টের রেজাল্ট যদি সেকেন্ড ইভেন্টটাকে ইফেক্ট না করে, ঠিক আছে, কোনো রকম চেঞ্জ না করে, তাহলে সেই ইভেন্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ক্লিয়ার আছে? তাহলে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি হয় তাহলে আমরা একটা জিনিস প্রথমে শিখলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হয়, প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এটা ক্লিয়ার হয়েছে। এর সঙ্গে প্রুভ করতে দেয় যে এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট হলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ওরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এ কমপ্লিমেন্ট এন্ড বি এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এ আর বি কমপ্লিমেন্ট এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, এদের ইন্টারসেকশন হয়ে যায় প্রোডাক্ট। তাহলে এগুলো প্রুভ করতে হবে। তো যদি কোশ্চেনে প্রুভ করতে দেয় ইফ এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট সো দ্যাট এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট আর অলসো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইনটু পি অফ বি কমপ্লিমেন্ট প্রুভ করতে হবে। বোঝা গেছে? তাহলে শুরু করি। কিভাবে করব, পুরোনো যে ফর্মুলা শিখেছিলাম ওগুলো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কি লিখবো, পি অফ এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। আর হোল কমপ্লিমেন্ট মানে কত হয়, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ঠিক তো? আচ্ছা, এবার আসছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি ফর্মুলা বসা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক। আচ্ছা, নেক্সট 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি মাইনাস আছে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিটা কি লিখে দেবো, পি অফ এ ইনটু পি অফ বি লিখতে পারি তো, পি অফ এ ইনটু পি অফ বি। তাহলে দেখ ফার্স্ট দুটো আমরা থাক 1 মাইনাস পি অফ এ, এটাকে রাখতে হবে একসাথে, আর এখান থেকে পি অফ বি টা কমন নিয়ে কত হচ্ছে 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ এ ইনটু 1 মাইনাস পি অফ বি। 1 মাইনাস পি অফ এ কত হয়, পি অফ এ কমপ্লিমেন্ট, আর 1 মাইনাস পি অফ বি হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এবার ঠিক আছে, এটা অন্য প্রুফ দেয়, কখনো প্রুফ করতে বেশি দেবে না, 2 মার্কসের জন্য করতে পারবি। আচ্ছা, সিমিলারলি সেকেন্ড থার্ডটা করে না, আমি সেকেন্ডটা করে দিয়েছি, থার্ডটা বাড়িতে করবি। ঠিক আছে, ক্লিয়ার হলো? জাস্ট আগেকার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, শুধু এটা অ্যাপ্লাই হবে, এ ইন্টারসেকশন বিটা পি অফ এ ইনটু পি অফ বি হয়ে যাবে। নেক্সট শুধু ইন্টারসেকশনটা হবে, ইউনিয়নে কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধু ইন্টারসেকশনটা প্রোডাক্টে কনভার্ট হবে। নাম্বার 2টা খুব ইজি আছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই ফর্মুলাটা লিখেছিলাম, ভেন দিয়ে করেছিস। ঠিক আছে, ভেন দিয়ে করে নে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কোনটা, এ সেট, এটা বি সেট। তো এ এর সাথে বি এর কমপ্লিমেন্ট হচ্ছে অনলি এ যাকে বলে, এই পার্টটা, আর সেটা হচ্ছে এ থেকে কোনটা মাইনাস করব, এ ইন্টারসেকশন বি টা মাইনাস করব। আর এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা কত হবে, পি অফ এ ইনটু পি অফ বি। এখান থেকে পি অফ এ কমন নিয়ে 1 মাইনাস পি অফ বি, তো পি অফ এ ইনটু পি অফ বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা হয়ে গেল, নাম্বার 2 হয়ে গেল। তাহলে বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার একদম? গুড। এবারে ওয়ার্ড প্রবলেম দিচ্ছি, এটা হলো আমাদের নোটেশন বেস। নাম্বার 3টা তোরা করে নিবি। আচ্ছা, এখানে দেখ দুটো সাম দিয়েছি। If A and B appeared for an interview for 2 posts,
probability of their selection is 2/5 and 4/7 respectively, ঠিক আছে। find the probability that number 1 হচ্ছে both of them are selected, ঠিক আছে, দুজনে সিলেক্ট হয়েছে। none of them are selected, একজনও হয়নি, only one of them selected আর at least one of them are selected, ঠিক আছে। তাহলে এটা প্রথম কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দিয়ে কেন করব, ফার্স্ট মাথায় আসতে পারে। প্রথম হচ্ছে যে আমি অ্যাপিয়ার করছি কি জন্য, একটা ইন্টারভিউতে হচ্ছে দুটো পোস্ট আছে, দুটো পোস্ট যদি থাকে তাহলে দুজন যদি ইন্টারভিউ হচ্ছে তাহলে এরকম কেস হতে পারে যে দুজন সিলেক্ট হতে পারে একটা কেস, আর একটা কি হতে পারে যে একজনকে আমি নিতে পারি, আমার দুটো পোস্ট আছে ঠিক কথা, আমি একজনকে নিতে পারি। তো ফার্স্ট পি অফ এ আর পি অফ বি তো দেওয়া আছে, তাহলে ফার্স্টটা লিখে ফেলে, এটা পি অফ এ হচ্ছে probability of A selection আর probability of B selection, তো A selection B selection আমি পেয়ে গেলাম। এবার দেখ কি বলে যে both of them will be selected, দুজনেই সিলেক্ট হবে। তবে কিছু কিছু কোশ্চেন আছে না যেখানে জি দেওয়া থাকে দুজনের সিলেকশনের চান্স কত, যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থাকে না, কিছু কিছু কেস থাকে যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থাকে না। এটাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বুঝবো কি করে, কারণ খেয়াল করে দাও তোর দুই ফ্রেন্ড গেছিস একটা ইন্টারভিউতে, এটা তো নেসেসারি নয় যে তুই সিলেক্টেড হলে ও হবে না, বা তোর যতটা চান্স আছে ওর কমপ্লিমেন্ট চান্স এরকম তো বলতে পারিস না তুই। হ্যাঁ, যদি একটাই পোস্ট আছে তো দুজন গেছিস, তখন অবভিয়াসলি যে এ পেলে বি পাবে না, ঠিক আছে। কোনো পোস্ট মেনশন যদি না করা থাকে, এখানে দুটো পোস্ট আছে, দুটো পোস্টে দুজন সিলেক্ট হতে পারে, আবার একজনকেও সিলেক্ট করতে পারে। তার মানে এই সিলেকশন কখনো ইন্টারভিউ সিলেকশন থাকবে, বা কখনো ম্যাথমেটিক্স এর প্রবলেম দেবে, ধর তিনি আমাকে করতে দিল যে তিনটে বাচ্চা আছে এ বি সি, এর সামটা করার চান্স হচ্ছে এত, বি এর করার চান্স এত, সি এর করার চান্স হতো, তখন দেখ দুজনের চান্স দুটো ডিফারেন্ট, মানে এ যে করতে পারলেই বি পারবে বা এ না পারলে বি পারবে না, এরকম তো বলতে পারি না আমি। মানে এ এর রেজাল্টটা বি কে এফেক্ট করছে না, বি এর রেজাল্ট সি কে এফেক্ট করছে না। যখন সলভ করলি হয়তো এ আর বি একসাথে সলভ করে দিল, করতেই পারে। এখানেও সেরকম যারা দুজনই ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে যেতে পারে বা একজন হতে পারে, ঠিক। তার কতগুলো কেস আমি বলছি যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, একটু মাথায় রাখবি, ঠিক আছে। যেমন হচ্ছে ইন্টারভিউ দিতে গেলি ইন্টারভিউর জন্য হতে পারে, বা এরপর একটা লিখে দেবে এ স্পিক ট্রুথ 60% অফ দ্য কেসেস আর বি স্পিক ট্রুথ 90% অফ দ্য কেসেস। দুজনে একটা কেস সেম কেসকে বলছে, তাহলে ওদের কন্ট্রাডিক্ট করার চান্স কত। কন্ট্রাডিক্ট মানে এ যা বলবে বিটা উল্টো বলবে, মানে একবার এ ঠিক বলবে ট্রু বলবে তখন বি ফলস বলবে, আর একবার এ ফলস বললে বি ট্রু বলবে। এই হচ্ছে হিসাবপত্র, ঠিক আছে। এবার সলভটা করি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে বোথ অফ দেম সিলেক্টেড, মানে পি অফ এ ইন্টারসেকশন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে এটা পি অফ এ ইনটু পি অফ বি। ওকে, তাহলে आंसर হলো 2/5 ইনটু 4/7 8/35, এটা ফার্স্ট आंसर। নাম্বার 2 आंसर হবে বলছে none of them will be selected, তার মানে যদি দুজন সিলেক্ট হবে না কেউই, তাহলে এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা এভাবে লিখতে পারি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কেউ পাবে না। কি বলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইনটু পি অফ বি কমপ্লিমেন্ট, কারণ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে ইন্টারসেকশনটা প্রোডাক্ট হয়ে যাবে। এটা হলো 1 মাইনাস পি অফ এ, তাহলে আগে এটা লিখে ফেল, পি অফ এ এর পাশে পি অফ এ কমপ্লিমেন্ট লিখে ফেল, এটা হচ্ছে 1 মাইনাস 1 2/5 মানে 3/5, আর পি অফ বি কমপ্লিমেন্ট লিখে ফেল, এটা হচ্ছে 3/7, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, এটা 3/5 ইনটু 3/7 বলে 9/35। কেস নাম্বার 3 কত আছে, only one of them will selected, একজন যদি হয় তাহলে a হবে b হবে না, a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট প্লাস কি হবে a হবে না b হবে, আর একটা লিখে দেবে p of a union b minus p of a intersection। তো ওটা করতে যাব না আমি, এটাই বেশি ভালো, a intersection b complement plus a complement intersection b, তাহলে p of a into p of b complement plus p of a complement into p of b, এবার ভ্যালুগুলো পুট করে দেব। p of a হচ্ছে 2/5, p of b complement হচ্ছে 3/7 plus p of a complement হচ্ছে 3/5, p of b হচ্ছে 4/7, তাহলে 6 প্লাস এটা হচ্ছে 12 মানে 18/35, এটা থার্ড কেস। আর at least one of them will be selected মানে কি, at least one মানে a union b, ওকে। তো নাম্বার 4 হচ্ছে p of a union b, আর সেটা কত হবে না, এটা হবে 1 মাইনাস কি হয়ে যায় a union b মানে p of a plus b of b মাইনাস p of a intersection b করতে পারিস কত বড়টা, আর নাহলে এটা প্রতি করতে পারিস 1 মাইনাস none of them will be selected করতে পারিস, ওটাও করা যায়।
ঠিক আছে, 1 মাইনাস নান অফ देम উইল বি সিলেক্টেড মানে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ देम। তুই ভেন ডায়াগ্রাম দেখি তাহলে বুঝতে পারবি যে এটা হচ্ছে এ ইউনিয়ন বি আর বাইরেরটা কি আছে, বাইরেরটা হচ্ছে নাইদার এ নর বি। তাহলে 1 মাইনাস নাইদার এ নর বি, এটা করে নে। নাইদার এ নর বি কত আসছে, এটা 9/35। তাহলে 1 মাইনাস 9/35 ক্যালকুলেশন করে দেখে নে, 26/35 হয়ে গেল ফার্স্ট কোশ্চেন। খুব ইজি আছে, থিং কোনো একটা ডিফিকাল্ট কিছু নেই, শুধু বুঝে নিতে হবে এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সাম। ওকে, আর সেকেন্ডটা তো মুখে মুখেই বলে দিলাম, ঠিক আছে, যে A speak truth in 60% of the cases আর B speak truth in 90% of the cases. In what percentage of cases they are likely to contradict each other? ওকে, ক্যালকুলেশন দেখে নিবি, হ্যাঁ, ক্যালকুলেশন যেন ভুল ত্রুটি না হয়। তাহলে এখানে A যে ট্রু বলছে তাহলে ধরি let A is equal to event that A speak truth, তাহলে P of A হচ্ছে 60% truth, 60/100 মানে 6/10। আর এগুলোতে প্রত্যেকটা কমপ্লিমেন্টে বের করে নিবি, কাজে লাগবে গো, এটা 4/10, এখন কাটাকাটি করছি না। আর P of B কত, 90% অফ দ্য কেস 9/10, তাহলে P of B কমপ্লিমেন্ট কত 1/10 হয়ে গেল। এবার বলেছে in what percentage of cases they are likely to contradict each other। তো কন্ট্রাডিক্ট মানে কি হবে, A ট্রু বলবে, B ফলস বলবে, প্লাস A ফলস বলবে, B ট্রু বলবে। ঠিক করে দেবে, শুধু এরকম বলে দিলে হবে না যে মানে A যা বলবে B উল্টো বলবে, এটা মেনশন করতে হবে যে A যদি ট্রু বলে B তখন ফলস বলবে, ধরতে হবে। আবার A যদি ফলস বলে B ট্রু বলবে। তাহলে P of A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট কত হবে, P of A into P of B কমপ্লিমেন্ট প্লাস P of A কমপ্লিমেন্ট into P of B। বসিয়ে দে, P of A হচ্ছে 6/10, P of B কমপ্লিমেন্ট 1/10, P of A কমপ্লিমেন্ট হচ্ছে 4/10, P of B হচ্ছে 9/10। তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 36, কত হয় 42/100 মানে 42%। ওকে, 42% অফ দ্য কেসেসে ওরা কন্ট্রাডিক্ট করবে, বোঝা গেছে? আচ্ছা, দুটো সামনে দিচ্ছি, লেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ। A problem in mathematics is given to 3 students whose probability of solving are half, 1/3, 1/4 respectively. Find the probability that all of them will solve the problem. মানে তিনজন একসাথে করতে শুরু করেছে, হ্যাঁ। Then find the probability that all of them will solve the problem. মানে একসাথে করতে করতে তিনজনেই সলভ করে দিতে পারে। নাম্বার 2 হচ্ছে none of them will solve. নাম্বার 3 হচ্ছে exactly one of them will solve. আর প্রবলেম ক্যান বি সলভ, প্রবলেমটা সলভ কত মানে হওয়ার চান্সটা কত, ঠিক আছে? এটা থার্ড কোশ্চেন। ফোর্থ কোশ্চেন হচ্ছে A and B throw or die alternatively, হ্যাঁ, alternately till one of them gets 6 and wins the game. And if A starts the game, A starts the game, then what is the respective probability of their winning? এটা পরে বলছি, আগে এটা শুরু কর। যেটা বলছিলাম যে একটা কোশ্চেন আমি তিনজনকে যদি দিতে থাকি, ঠিক আছে, তো তিনজনের সলভ করার চান্স গুলো কিন্তু দেওয়া আছে। আর এটা যদি ভালো করে বুঝতে পারছিস যে A এর প্রবাবিলিটিটা অবভিয়াসলি B কে ইফেক্ট করবে না, B এর প্রবাবিলিটি C কে ইফেক্ট করবে না। বাট যখন একসাথে তিনজন করতে শুরু করেছে, এখানে এটা সলভ টুগেদার লেখা উচিত ছিল, একটা প্রবলেমটা তিনজন মিলে সলভ করতে স্টার্ট করেছে। তো এমন হতে পারে A সলভ করে দিল, Bও করে দিতে পারে, Cও করে দিতে পারে, মানে তিনজনের মধ্যে থেকে কখনো কখনো একজন সলভ করতে পারে, কখনো দুজন সলভ করতে পারে। তো এরকম কেস চেয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে কি, আগে ডিফাইন করলে A is equal to event of solving by first student, P of A কত দেওয়া আছে হাফ। যখন A বের করবি তার কমপ্লিমেন্টটা বের করে নিবি, হ্যাঁ, এখানে সবকটা কমপ্লিমেন্ট লাগিয়ে দেখতে হচ্ছিস। B বের করলি 1/3, তাহলে B এর কমপ্লিমেন্ট হচ্ছে 2/3। আচ্ছা, P of C কত 1/4 আর C এর কমপ্লিমেন্ট হচ্ছে 3/4। ওকে, 1 মাইনাস করে নিচ্ছি। আচ্ছা, এবারে ফার্স্ট কেস দেখ, all of them will solve, মানে তিনজনই করবে। তাহলে P of A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C, তিনটের প্রোডাক্ট করে দেবে, P of A into P of B into P of C। দুটোর জন্য এরকম ছিল, তিনটের জন্য একই কিন্তু, হ্যাঁ, মানে যতগুলি হোক, যদি দুটো ইভেন্ট হোক বা তিনটে হোক বা চারটা হোক, যত ইভেন্ট হবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে প্রোডাক্ট হয়ে যাবে ইন্টারসেকশন গুলো। তাহলে বসিয়ে ভ্যালু চলে আসবে হাফ ইন্টু 1/3 ইন্টু 1/4, তাহলে 1/24
নাম্বার 2 হচ্ছে নান অফ দেম, মানে কেউ করবে না, তাহলে এ নট, বি নট, সি নট, এটাও হবে পি অফ এ নট ইনটু বি নট ইনটু সি নট। তো নট গুলো প্রোডাক্ট কর, কত আসছে 1 ইনটু হাফ, হাফ ইনটু 2/3 ইনটু 3/4, 1/4 আসবে দেখ, হ্যাঁ হাফ ইনটু 2/3, 2 কাটবে 3 কাটবে 1/4। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 কি চেয়েছে, এক্স্যাক্টলি 1, এক্স্যাক্টলি 1 কেস মানে কি, একজনই করবে তাই তো। আচ্ছা তাহলে একজনকে শুরু কর, একজন করবে মানে কি তিনটে কেস হবে, এরকম করে লিখতে হবে যে শুধু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি করা যাবে না, কিন্তু একজন করতে হবে, মানে হচ্ছে তোকে মেনশন করতে হবে যে এ করবে, বাট তখন মেনশন করতে হবে বি আর সি পারবে না, তবে এক্স্যাক্টলি 1 হয়, ঠিক আছে। তো যেমন দুটো সময় কি করতাম, দুটো থাকলে ইভেন্ট যে এক্স্যাক্টলি 1 মানে এ পারবে বি পারবে না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা করতাম। তো এখন তাই করব, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ পারবে কিন্তু বি আর সি পারবে না, আর এটা এ পারবে না বি পারবে সি পারবে না, আর এটা হচ্ছে এ পারবে না বি পারবে না সি পারবে। এটা সবকটা প্রোডাক্ট করবি, ভ্যালু পুট করবি, ক্যালকুলেশন করবি, ঠিক আছে। ওকে প্লাস সো অন, আর লিখছি না, এর করে প্রত্যেকটা ভ্যালু পুট করে দিবি, অ্যানসার চলে আসবে। আর নাম্বার 4 কি আছে, দ্য প্রবলেম ক্যান বি সলভ। তো প্রবলেমটা সলভ করব মানে কি, তার মানে হচ্ছে যে কেউ সলভ করলে হবে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রবলেমটা সলভ কখন হবে, চারজন তিনজন মিলে করতে শুরু করেছিস, তো যে কেউ একজন করলেই হবে, মানে একজন করলেও প্রবলেমটা সলভ হচ্ছে, দুজন করলেও প্রবলেমটা সলভ হচ্ছে, তিনজন করলেও প্রবলেম সলভ হচ্ছে। তো তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সেট থেকে ভাবিস, তাহলে এই কোশ্চেনের মধ্যে সব সলভের ব্যাপারটা আছে। তো এখানে সব কিছু, তো এখানে এই জায়গাটা হচ্ছে এ সলভের, এটা বি সলভের, এখানে কমন সলভ, এখানে সি সলভের, তাহলে যে কেউ সলভ করলেই হবে। আর সেটা হয় 1 মাইনাস কেউ পারবে না, এ পারবে না বি পারবে না সি পারবে না, বোঝা গেল। 1 মাইনাস 1/4 হচ্ছে 3/4। নাহলে বড় ফর্মুলা অ্যাপ্লাই করবি, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওটা করার দরকার নেই, বোঝা গেছে। এই গেল নাম্বার 1 প্রবলেমটা, না নাম্বার 3। এবার নাম্বার 4টা বলছি, হ্যাঁ দেখ, এটাতে পড়েছিস এ আর বি থ্রোজ আর ডাই অল্টারনেটলি, মানে বুঝলি দুজন খেলা শুরু করেছে। প্রথমে এ ছুড়লো, যা পাবে, ঠিক আছে, মানে যদি আমার আউটকামস কি বলেছে কি পেলে জিতবে 6, তাহলে এ যদি 6 পেয়ে যায় তাহলে এ উইনার হয়ে গেল। কিন্তু এটা কিছু প্রথমে তো নাও হতে পারে না, তাহলে আমাকে টোটাল কেস কনসিডার করতে হবে। কিরকম, মানে একে যদি জিততে হয় তাহলে কি কি কেসে জিতবে, এ প্রথমে ছুড়লো 6 পেয়ে গেল, জিতে গেল, এটা কেস 1। আর তা না হলে কি হবে, এ ছুড়লো কিন্তু 6 পেলো না, মানে 1 থেকে 5 অবধি পেলো, 6টা পেলো না, তাহলে ঠিক টার্নটা বি এর কাছে যাবে, তখন বিও ছুটতে শুরু করবে, কারণ ওরও পাওয়ার চান্স তো একই। তো বি যদি 6 পেয়ে যায় তাহলে কিন্তু বি জিতে যাবে, বাট আমার দরকার এ কে জেতা। যদি আমি এ জেতা বলি তাহলে এ ছোড়ার পরে এ কে 6 পেতে হবে, সে যবারই ছুড়ুক। তাহলে একবার কেস 1 কে এ প্রথমে ছুড়লো 6 পেয়ে গেল, কেস 2 এ ছুড়লো 6 পেলো না, তারপরে বি কে দিল, বি ছুড়লো 6 পেলো না, তারপরে আবার এর কাছে এলো, তখন এ 6 পেলো, এটা একটা কেস হতে পারে। তো কেস 1 কেস 2 কেস 3 কেস 4 এভাবে করতে হবে, বুঝা গেছে। মানে যেই 6 পাবে সেই জিতবে। তাহলে আমাকে প্রথমে এ যদি স্টার্ট করে তাহলে কি হবে, প্রথমে ধরছি লেট ই হচ্ছে ইভেন্ট অফ গেটিং 6, সেটা হচ্ছে 1/6, ক্লিয়ার। আচ্ছা এবারে যদি আমি এ উইনিং চান্স করি, ভালোভাবে বুঝে দেখ, এ কখন জিতবে না, কেস 1, কেসগুলো যখন অ্যাডিশন হয় যে প্রথমেই ও 6 পেয়ে গেল, আর না হলে এমন হতে পারে এ 6 পেলো না, মানে কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, তখন বি এর কাছে গেল, বি ও 6 পেলো না, তারপরে এ পেলো, এটা হচ্ছে কেস 2, মানে এখন এ উইনিং চান্স বের করছি, তাই না। নেক্সট হচ্ছে পি অফ কি আসবে এখানে, এ পেলো না বি পেলো না সি পেলো, এ পেলো না, আবার বি পেলো না, আবার এ পেলো, ক্লিয়ার হচ্ছে, ইয়েস অর নো, ওকে। আর এইভাবে চলতে থাকবে ইনফিনিটি অবধি, তাই না। মাথায় ঢুকলো, বলছি ওয়েট। এখানে হচ্ছে এ আর বি এর মধ্যে খেলা হচ্ছে, তো যখন কোনদিন টস খেলা শুরু করিস, হ্যাঁ কয়েন নিয়ে টস করতে পারিস, ডায়াস নিয়ে করতে পারিস, যে আমরা কথা আছে যে প্রথমে 6 পাবে সে জিতবে। তাহলে এ যদি শুরু করে, এ প্রথমে 6 পেলে জিতে গেল, কিন্তু এটা তো একটা কেস, এটা তো না হতে পারে। তাহলে এ যদি 6 পেয়ে জিতলো না, তাহলে বি আসবে টার্ন, বি যদি জিতে গেল তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমার এর উইনিং চান্স বের করি, এটা হচ্ছে এর উইনিং চান্স।
তাহলে এ কে জিততে হবে প্রত্যেকটা কেসে। প্রথমে এ ফেললো, জিতে গেল। সেকেন্ডে হচ্ছে বি জিতবে না, কিন্তু তার মানে এ পেলো না, তারপরে বি এর কাছে গেল, বিও পেলো না, তারপরে আবার এর কাছে গেল, তখন এ পেয়ে গেল। আবার থার্ড কেসে কি হবে, এ পেলো না, বি পেলো না, আবার এ পেলো না, আবার বি পেলো না, আবার এ এলো। এরকম করে কন্টিনিউয়াস চলতে থাকবে যতক্ষণ না এ 6টা পাচ্ছে। বুঝে গেছে এবার? ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে কত হচ্ছে, পি অফ ই প্লাস পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টু পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টু পি অফ ই। ঠিক আছে, এরপর চলবে দুটো হলো, এখানে 4টা হবে ইন্টু পি অফ ই করে চলবে। ঠিক আছে, তাহলে এটা লেখ ভালো করে নিয়ে আনসার দেখ কত আসছে। আমি নেক্সট লেকচারে এরপর কন্টিনিউয়েশন দিচ্ছি। ঠিক আছে, মানে কন্টিনিউয়েশনটা নেক্সট লেকচারে পেয়ে যাবে।